আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 52তম পর্বের প্রথমাংশ। লিখেছেন সালমা চৌধুরী। আমি আপনাদের সাথে আছি ফারহিনা। মিম কাছে এসে ডাকলো, আপু। মিম কয়েক মুহূর্ত পরে বুঝতে পারলো মেঘ ফোঁপাচ্ছে। মিম যথাসাধ্য মেঘের চুলগুলো ঠিক করতে করতে মলিন স্বরে বলল, আপু তোমার কি হয়েছে, কাঁদতেছো কেন? মেঘের কান্নার তীব্রতা বাড়ছে, আরো বেশি ফোঁপাচ্ছে। মিম আতঙ্কিত কণ্ঠে মেঘকে ডাকতে লাগলো। মেঘ অনেকক্ষণ পর মুখ তুলে তাকালো। কান্নার তোপে মেঘের মুখ লাল টকটকে হয়ে গেছে, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাধাহীন এই জলের ধারার কোনো অন্ত নেই। মিম অবুঝ মেয়ের মতো চেয়ে আছে, প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছে। মেঘ আচমকা মিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিমের মন ব্যাকুল হয়ে আছে। অনেকক্ষণ পর মৃদু স্বরে শুধালো, আপু কাঁদছো কেন? কি হয়েছে তোমার? প্লিজ বলো আমাকে। মেঘ কাঁদতে কাঁদতে বলা শুরু করলো, আমি আবির ভাইকে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওনার অস্তিত্ব ব্যতীত আমি আমার সত্তা কল্পনাও করতে পারি না। আমার সামান্য ভুলের কারণে আজ আবির ভাইয়ের এই অবস্থা। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। বিস্ময়ে মিমের চোখ 3 গুণ বড় হয়ে গেছে। মিম আশ্চর্যান্বিত নয়নে তাকে ব্যস্ত কণ্ঠে বলল, তুমি আবির ভাইয়াকে ভালোবাসো? কবে থেকে? দেশে আসার পর থেকেই। মিম আর্তনাদ করে উঠল, তুমি আমাকে এতদিনে বলতেছো? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কি করব? ওনার সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। কেন, তুমি কি ভাইয়ার মাথা ফাটাইছো নাকি? আমার জন্য উনি অ্যাক্সিডেন্ট করেছেন। হ্যাঁ বলেছে তোমায়, ভাইয়ার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল, তাই করেছেন। চলো তো। না, আমি যাব না। মিম দুহাতে মেঘের চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলল, চলো আমার সঙ্গে, আমিও একটু দেখি ভাইয়ার সাথে তোমায় কেমন মানায়। মেঘ সিক্ত আঁখিতে তাকে মলিন হাসলো। মিম টানতে টানতে মেঘকে নিয়ে যাচ্ছে। মিমের টানার কারণে মেঘের আধখোলা চুল সম্পূর্ণ খুলে গেছে। আদুরের রূপ কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। মিম মেঘের হাত ধরে টানতে টানতে সিঁড়িতে এসে চিন্তিত কণ্ঠে বলল, আপু একটা প্রশ্ন করি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কি? তোমার আর ভাইয়ার বিয়ে হলে আমি তোমাকে কি ডাকবো? আর আবির ভাইয়া কি বা কি ডাকবো? কথা সম্পূর্ণ করার আগে মেঘ এক হাতে মিমের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, ভুলেও যদি বাসার কারোর সামনে এ ধরনের কথা বলিস না, খুন করে ফেলবো। কেন? পরে বলবো। আচ্ছা ঠিক আছে। মিম আর মেঘ আবিরকে দেখার জন্য ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমে আসছে। দরজায় দাঁড়িয়ে মিম হালকা করে কাশি দিল। আবির তখন পূর্ণ মনোযোগ দিয়ে ফোন দেখছিল। ফোনের স্ক্রিন জুড়ে আবিরের কাদম্বিনীর এক উজ্জ্বল দৃষ্টতার বিচরণ। মুখে তার মিষ্টি হাসি, ডাগর ডাগর আঁখি জোড়া, তাতে গাঢ় করে কাজল টানা। আবির নিঃস্বার্থ দৃষ্টিতে সেই ছবিটাই দেখছিল। ছবির মালিক বহু বছর আগেই আবিরের হৃদয়ে স্থান করে নিয়েছে। অকস্মাৎ শব্দ হয় আবিরের ধ্যান ভেঙেছে। মুহূর্তে ফোন রেখে চোখ তুলে তাকালো। সরাসরি নজর পড়ে মিমের দিকে। সূক্ষ্ম নেত্রে তাকাতে মিমের পিছনে মেঘকে দেখতে পেল। মিম দরজা থেকে বলল, ভেতরে আসবো ভাইয়া? আয়। মিম মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মেঘ চিবুক গলায় নামিয়ে রেখেছে। মিম টুকটাক কথা বলছে, কিন্তু মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঘের নীরবতা আবিরের সহ্য হচ্ছে না, তাই বাধ্য হয়ে মিমকে উদ্দেশ্য করে বলল, আম্মুকে বল আমায় খাবার দিতে। মিম আচ্ছা বলে মেঘের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেছে। আবির কয়েক মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে রইল। কতক্ষণ যাবৎ মেঘকে দেখছে তার হিসেব নেই। হঠাৎ রাশভারী কণ্ঠে বলল, সারাদিন শেষে এতক্ষণে আমার কথা মনে পড়লো? মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে, থরথর করে হাত পা কাঁপছে। আবির বারবার সূক্ষ্ম নেত্রে মেঘের দিকে তাকাচ্ছে। হঠাৎ মোলায়েম কণ্ঠে শোধালো, কি হয়েছে তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি আবির ভাই। সরি কেন? আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আবির চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে ঠাট্টা স্বরে বলল, কেন, তুই পেতনি সেজে আমাকে ধাক্কা মারছিলি নাকি? আবিরের এমন কথা শুনে মেঘ সহসা চোখ তুলে তাকালো। আবিরের মুখে হাসি দেখে মেঘ কপাল কুঁচকে আহাম্মকের মতো চেয়ে আছে। আবির মৃদু হেসে বলল, এখানে বস। মেঘ চুপচাপ এসে বসলো। কিছুক্ষণ নীরব থেকে মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে আবির থতমত খেয়ে গেছে। তড়িঘড়ি করে বলল, এই আর কত কাঁদবি? 2 দিন যাবৎ কেঁদেই যাচ্ছিস, এবার অন্তত থাম প্লিজ। মেঘের কান্না থামার কোনো লক্ষণ না দেখে আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল,
এভাবে কেঁদে কি প্রমাণ করতে চাস? মানে আমি তোকে মারি, তোকে কাঁদাই, এসবে প্রমাণ করতে চাস? না। তাহলে এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, আপনাকে সাবধান করে দিচ্ছি, মরার কথা কখনো মুখে নেবেন না। আবির আলতোভাবে মুখে রাখা মেঘের হাতের উপর হাতটা কিছুটা সরিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, আর তুই যেভাবে কাঁদছিস সেবেলায়? মেঘ কাঁদতে কাঁদতে আবারও বলতে শুরু করলো, আমি ভুল করেছি, আমায় মাফ করে দেন প্লিজ। আমি আর কখনো এমন কাজ করব না। মিনহাসদের সঙ্গে আর কখনো কথা বলবো না, কারোর সাথে মিশবই না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ভুল তুই না, বরং আমি করেছি। আমার সেদিন বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত ছিল। মেঘ চিৎকার করে উঠল, মানে? আমার উচিত ছিল সামনে দাঁড়িয়ে মিনহাজের প্রপোজ করার স্টাইলটা দেখা, তাকে সাপোর্ট করা। আমার আসলে ওইভাবে রিয়াক্ট করা ঠিক হয়নি, সরি। আমি সুস্থ হলে তাকে বলিস তোকে আবার প্রপোজ করতে। জীবনেও না, আমি আর কথাই বলবো না। আর আপনি প্লিজ আজেবাজে কথা বলবেন না। আজেবাজে কথা কি বললাম? কিছু না। এমন সময় মিম খাবার নিয়ে ভিতরে ঢুকলো। আবিরের হাতে মেঘের হাত দেখে মিম জোরে গলা খাকারি দিয়ে, আমি কি আসতে পারি? আবির তড়িঘড়ি করে মেঘের হাত ছেড়ে দিল। মেঘও কিছুটা নড়ে চড়ে বসেছে। মিম খাবার টেবিলে রেখে যেতে যেতে ঠাট্টা স্বরে বলল, আমি এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো কিন্তু। মেঘ টেবিল থেকে খাবার প্লেট নিয়ে আবিরের দিকে এগিয়ে ধরলো। খাইয়ে দিবে নাকি আবির ভাই নিজে নিজে খেতে পারবেন, এ নিয়ে কনফিউশনে পড়ে গেছে। আবির ভ্রুকুচকে ভারী কণ্ঠে বলল, খাইয়ে দে। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, আমি খাইয়ে দিব? আশেপাশে কি আমার বউকে দেখতে পাচ্ছিস? পেলে আমার বউকে প্লেটটা দে, সেই না হয় খাইয়ে দিবে। মেঘ ফোঁস করে সাজ ছেড়ে আগে সরে বলল, হয়েছে, বউকে খুঁজতে পারবো না। সারাদিন বউ বউ করলে আমি বড় আব্বুর কাছে বিচার দিব। কি বিচার দিবি? বলবো আপনি পাগল হয়ে গেছেন। বলিস, আমিও বলবো। কি বলবেন? তোকে যে রাস্তাঘাটে মানুষ প্রপোজ করে বেড়ায় সেটাই বলবো। আমাকে প্রপোজ করেনি, আর যদি করেও তাতে আপনার কি? আপনার মতো তো না। আপনি যে গোপনে বউ বাচ্চা রেখেছেন, তার মানে আমার বউ বাচ্চা আছে এটা তুই মেনে নিচ্ছিস? না, জীবনেও মানব না। আবির হেসে বলল, এখন কি খাওয়াবেন? মেঘ আবিরকে মুখে তোলা খাইয়ে দিচ্ছে। ফাঁকে ফাঁকে আবির ফুপ্পির বিষয় নিয়ে টুকিটাকি কথা বলছে। এখন বাসায় আনলে ঠিক হবে কিনা, কিভাবে আনবে সেসব বিষয়ে কথা বলছে। মেঘের খাওয়ানো শেষে চলে যেতে নিলে মিম আবারও ছুটে আসছে। মিটিমিটি হেসে বলল, এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ? মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগী স্বরে বলল, রুমে চল, তোর ঠোঁট দুটা সেলাই করতে হবে। মিম হেসে আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া এখন ঘুমাও তুমি, আমরা চলে যাচ্ছি। মেঘরা যাওয়ার কিছুক্ষণ পর আলী আহমদ খান আবিরকে দেখতে রুমে আসছেন, সাথে মালিহা খানও এসেছেন। আবির আলী আহমদ খানকে উদ্দেশ্য করে বলল, আব্বু একটা কথা বলবো? বলো। আপনি কি ফুপ্পিকে বাসায় আনতে চাচ্ছেন? আমি আসতে বলেছি, তার ইচ্ছে হলে আসবে। এভাবে বললে ফুপ্পি কোনোদিনও আসবে না। ভুলে যাবেন না উনি আপনারই বোন। আপনি যদি সত্যি চান ফুপ্পি বাসায় আসুক, তাহলে ফোন দিয়ে ভালোভাবে দাওয়াত দেন। ফুপ্পিদের বাসায় সবাইকে নিয়ে আসতে বলুন। আর যদি না চান তবে ভবিষ্যতে মুখ রক্ষার্থে কখনো দাওয়াত দিবেন না প্লিজ।